আজ যে গ্রামটির কথা বলবো সেই গ্রামেই ঘটে গেছে এক ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা। আসুন আপনাদেরকে সেই গ্রামেই নিয়ে যাই। গ্রামটির নাম গোপীপুর। এই গ্রামটির পাশ দিয়ে বয়ে চলেছে একটা নদী, নাম রূপনারায়ণ। এই নদীতেই মাছ ধরে গ্রামের সবাই জীবিকা নির্বাহ করে। নানা রকম সবুজ গাছগাছালি আর ছোট বড় মাটির বাড়ি এই গ্রামটাকে বেশ মনোমুগ্ধকর করে তুলেছে। কি লক্ষণ, আজ রাতে মাছ ধরতে যাবে তো? কেন? তুমি খবর শোনোনি? কি খবর? আজ সকালে রেডিওতে শুনলাম প্রচন্ড ঝড় বৃষ্টি হবে। কই না তো শুনিনি। তাহলে কি তুমি আজ আসবে না? না না, আমি তো আসবো না। আর তুমি জানো তো এই নদীর কথা। তুমি তো আগের বারে দেখলে কেমন নদীর জল উত্তাল হয়েছিল। আমি আসি গো। এই নদীর নাম রূপনারায়ণ, কাজেই ক্ষণে ক্ষণে যে সেটা রূপ পরিবর্তন করবে তাতে কোনো সন্দেহ নেই। কখনো একুল ভাঙে তো ওকুল করে, আবার কখনো ওকুল ভাঙে তো একুল করে। ভাঙা গড়ার এই অদ্ভুত খেলা খেলতে খেলতে কুলকুল করে বয়ে চলেছে এই নদী। মাঝে মাঝে এর জল ভয়ঙ্কর উত্তাল হয়ে ওঠে। কেষ্ট পেশায় একজন জেলে, নদীতে মাছ ধরেই তাদের সংসার চলে। দিনের বেলা কখনো কখনো নদীতে জাল ফেলার সময় তার ছেলে কালু তার সাথে যায়। তারা খুবই দরিদ্র। নদীতে তারা যা মাছ পায় তাতে কোনো রকমের টেনে টুনে তাদের সংসার চলে। আজ সারাদিন একটাও মাছ জোটেনি তাদের কপালে। তার উপর লক্ষণের মুখে রাতে ঝড়ের কথা শুনে তার মাথায় যেন বাজ পড়ল। ধুর, আজ সকালে কিছু পেলাম না, আর রাতেও আসতে পারবো না। বাবা বাবা, আজ রাতে কেউ আর মাছ ধরতে বেরোবে না। আমি আর তুমি যাবো, তাহলে অনেক মাছ ধরা পড়বে রাতে। না, রাতে আর আসবো না। শুনলি না তোর লক্ষণ কাকা কি বলে গেল? রাতে প্রচুর ঝড় বৃষ্টি হবে। চল বাড়ি চল। সন্ধ্যা থেকেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। সারা গ্রাম এখন নিস্তব্ধ। শোঁ শোঁ করে বয়ে চলেছে ঝড়। রাত এখন 10টা। ঝড়টা থেমেছে, কিন্তু মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে, সাথে মাঝে মাঝে বাজের শব্দ। কেষ্ট ও তার স্ত্রী জেগে বসে আছে। কালু ঘুমিয়ে। আজ আর কেষ্টর ঘুম আসবে না। তার এখন একমাত্র চিন্তা, কাল কি হবে। ঘরে তো এক কণা খাবার নেই। নিজেরা না হয় না খেয়ে থাকবে, কিন্তু কালুর কি হবে? কি গো, যা ছিল তা তো সব আজকের মতন হয়ে গেল। কাল আমাদের কি করে চলবে? তাই তো গো, দেখছি কি করা যায়। বুঝলে গিন্নি, ঝড়টা মনে হচ্ছে একটু থেমেছে। যাই নদী থেকে ঘুরে আসি, যদি কিছু পাওয়া যায়। না না, আজ যেতে হবে না। বাইরের অবস্থা দেখতে পাচ্ছ তো,
যদি আজ না যাই তাহলে কাল কিভাবে আমাদের চলবে? দেখো, কাল সকালে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে, আজ যেতে হবে না। এই শোনো, বৃষ্টিটা তো বেশ ভালোই হচ্ছে, সব জলাজমি মনে হয় ডুবে গেছে। আমি একটু মাঠের দিকে যাই, বুঝলে? ওখানে মনে হয় আজ ভালো মাছ পাওয়া যাবে। না, এই বৃষ্টিতে কি দরকার? এই বৃষ্টিতে কেউ বাইরেই বেরোবে না। আরে আরে, কেউ বেরোবে না বলেই তো যাবো, তবেই তো অনেক মাছ পাবো নাকি? তুমি তো আর আমার কথা শুনবে না। যাও, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। কেষ্ট এই ঝড় বৃষ্টির রাতকে উপেক্ষা করে একাই বেরিয়ে পড়ল। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে মেঘ ডাকার শব্দ শোনা যাচ্ছে। কেষ্টর মনে একদম ভয়। সে একাই হেঁটে চলেছে জনশূন্য রাস্তা দিয়ে। এই বৃষ্টির মধ্যে চারিদিকটা একেবারে আচ্ছন্ন, ফ্যাকাশে, দূরের কিছুই বোঝা যাচ্ছে না। চারিদিক থেকে শুধু বৃষ্টির ঝমঝম শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এমন সময় কেষ্ট দূরে কতকগুলো আলো দেখতে পেল। তার মানে সে একা নয়, তার মতো অনেকেই বেরিয়েছে এই বৃষ্টিতে। তাহলে তো ভারী সমস্যা। এত লোক মাছ ধরতে এলে বেশি মাছ তো আর তার কপালে জুটবে না। হ্যাঁ, আমি বরং ওই উত্তরের মাঠের দিকে যাই, ওইদিকে কেউ আর যাবে না। কিন্তু ওই হাবু তো সব পুরোনো ঘটনা, এখন আর ওসব কিছু নেই। আমি বরং এখন ওখানেই যাই। আবুর নামটা ভেবে একটু ভয় পেলেও অভাবের কথা ভেবে সে ভয় তার ঘুচে যায়। ওই উত্তরের মাঠে রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ যেতে সাহস পায় না, হাবু পাগলার ভূতের ভয়। কিন্তু সব ভয় উপেক্ষা করেই কেষ্ট এগিয়ে চলল। বৃষ্টির বেগটা আরো বেড়ে উঠল। প্রবল বৃষ্টিতে আস্তে আস্তে হারিয়ে গেল কেষ্ট। আজ যেন মনটা আমার কেমন পু ডাকছে। কেনই বা গেল, আর কেনই বা আমি যেতে দিলাম? ঠাকুর, তুমি রক্ষা করো, ঠাকুর তুমি রক্ষা করো। ও যেন ঠিকঠাক বাড়ি ফিরে আসে। এইভাবেই দুশ্চিন্তা করতে করতে কেষ্টর বউ ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে গ্রামে হইচই পড়ে গেল। গ্রামের সবাই জড়ো হয়েছে উত্তরের মাঠে। কেষ্টর নিথর দেহটা জমির জলে ভাসছে, তার সারা শরীরে তাও কোনো ক্ষতর চিহ্ন নেই। মানুষটাকে আমি কতবার বারণ করলাম, একবারও শুনলো না আমার কথা। হায় হায় ভগবান, এ কি হলো আমাদের? হায় ভগবান। জানো খুড়ো, আমি সকালে কেষ্টদাকে কতবার বললাম ঝড় বৃষ্টি হবে, তুমি যেও না, তাও কেষ্টদা গেল। এবার ওর পরিবারের কি হবে? কেষ্টদাও চলে গেল। গ্রামবাসীরা বুঝতে পারল না কেষ্ট মারা গেল কিভাবে। যাই হোক, গ্রামবাসীরা কেষ্টর দেহ নিয়ে শ্মশানে গেল। তারপর তার দেহ সৎকার করল।
এই ঘটনার পর অনেক দিন কেটে গেছে। এখন কেষ্টর পরিবারটা অথই জলে ভাসছে। তাদের সংসার এখন মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। গ্রামের লোকের সাহায্যে তাদের সংসার চলে, কিন্তু এভাবেই বা আর কতদিন? এতদিন ধরে তো গ্রামবাসীরা সাহায্য করছে, এবার তো আমাদেরকেও কিছু করতে হবে বলো। আর কত সাহায্য নেব? কাল থেকেই আমি মাছ ধরতে বেরোবো। এখন যা নদীর অবস্থা, এখন তো আর কেউ নদীতে মাছ ধরতে যায় না। এখন তো সবাই খালে বিলেই মাছ ধরে। তোকে একা কি করে ছাড়ি বল? আমি তো একা যাব না, লক্ষণ কাকাকে বলে রেখেছি, তার সাথেই যাব। আচ্ছা বাবা, তাহলে আমি লক্ষণকে বলে রাখবো। ঠিক আছে মা, আমি একটু লক্ষণ কাকার সাথে দেখা করে আসি। এরপর কালু লক্ষণ কাকার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। লক্ষণ কাকা, ও লক্ষণ কাকা, কোথায় গো? হ্যাঁ কালু বল। আজ রাতে মাছ ধরতে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার পর যাবো, তুই এখানে চলে আসি। ঠিক আছে, আসি গো লক্ষণ কাকা, রাত্রে দেখা হবে। ঠিক আছে, আয় বাবা আয়। মা, আমি আসছি গো, কাকা তাড়াতাড়ি যেতে বলেছে। সাবধানে যাবি বাবা। দুগ্গা দুগ্গা। লক্ষণ কাকা আর কালু চলল মাঠে মাছ ধরতে। কাকা কাকা, ওই দেখো। বেশ কিছুক্ষণের মধ্যেই তারা অনেক মাছ পেয়ে গেল। কালু চল বাবা চল, অনেক মাছ হয়েছে, এবার বাড়ি ফিরে চল। তারা খুশি খুশি দুজনে বাড়ি ফিরল। কাকা, কাল রাতে উত্তরের মাঠে যাব। হ্যাঁ, ওদিকে কেউ তো যায় না, ভালোই মাছ পাওয়া যাবে। না না, ওদিকে না যাই ভালো। তবে শুনেছি ওদিকে নাকি মাছের মেলা, কিন্তু ওদিকে কেউ যায় না। ওদিকে রাতে না যাই ভালো। কেন কাকা, যায় না কেন? ওদিকে নাকি হাবু থাকে। হাবু? কে সে কাকা? এই চুপ কর, রাতে বিতে ওর নাম নেওয়া ভালো না। তবে ওদিকে কখনো তো যাবি না। কি যে বলো কাকা, তুমি এসব বিশ্বাস করো? তুমি তো খুব ভীতু গো কাকা। বেশি সাহস দেখিও না বাবা, চলো চলো পা চালাও। ছেলেটা কাল অনেক মাছ ধরে এনেছে। যাই, আজকে একটু মাছের ঝোল রান্না করি। ঠিক আছে মা, রান্না করো, আমি মাছগুলো বাজারে বিক্রি করে আসি। কালু বেরিয়ে পড়ল মাছ বিক্রি করতে। কিছুক্ষণের মধ্যেই সে বাজারে পৌঁছালো। গ্রামের এই একটা মাত্রই বাজার। এখানেই গ্রামের সবাই জিনিসপত্র কেনা বেচা করে।
লক্ষণ কাকা আর কালু বসে পড়ল মাছ বিক্রি করতে। কালু লক্ষণ কাকাকে বলল, কাকা আজ রাতেও যাবে তো? না রে, তোকে তো একদম বলতেই ভুলে গেছি। বাড়ি ফিরে দেখি ছেলেটার খুব জ্বর, তাকে একটু বদ্যি মশাই কাছে নিয়ে যাবো। তাই আজ আর যাবো না, কাল যাবো দুজনে। কিছুক্ষণের মধ্যেই তাদের সব মাছ বিক্রি হয়ে গেল। এরপর তারা ওই বাজারেই নানান জিনিসপত্র কিনে তারপর বাড়ি ফিরতে লাগলো। বাড়ি যেতে যেতে কালু মনে মনে ভাবতে লাগলো, কাকা তো আর যাবে না, কিন্তু মা জানতে পারলে আমাকে তো একা যেতে দেবে না। কোনোভাবে মাকে জানতে দেওয়া যাবে না। আজ রাতে আমাকে ওই উত্তরের মাঠে যেতেই হবে। কালু, কালু, ওর বাবা, 8টা বেজে গেল তো, আজ মাছ ধরতে যাবি না? তুমি আমায় ডাকলে না? 8টা বেজে গেল তো। রান্না হয়েছে কি? আর একটু বাকি আছে। ঠিক আছে মা, দেরি যখন হয়েছে আজ খাওয়া দাওয়া করেই যাব। তুমি তাড়াতাড়ি রান্না করো। আকাশে আজ ঘন কালো মেঘ, তার সাথে বাজের শব্দ। এইসব উপেক্ষা করে কালু এগিয়ে চলল উত্তরের মাঠের দিকে। চারপাশটা একেবারে কালো অন্ধকারে ঢাকা। এই নিস্তব্ধ রাতে ব্যাঙের ডাক যেন কোনো পৈশাচিক প্রাণীর ডাক বলে মনে হচ্ছে। দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক যেন কালুকে উত্তরের মাঠের দিকে ডাকছে। এসব কিছুতে কালুর কিন্তু কিছু যায় আসে না। তার মনে একটুও ভয় নেই। সে এগিয়ে চলেছে উত্তরের মাঠের দিকে। কিছুক্ষণের মধ্যেই কালু উত্তরের মাঠে পৌঁছে যায়। তারপর যথারীতি সে মাছ ধরতে শুরু করে। প্রথমে একটা, তারপর দুটো, এমন করতে করতে বেশ ভালোই মাছ পেতে থাকলো সে। মনের আনন্দে কালু মাছ ধরতে লাগলো। চারপাশের ভৌতিক সমাবেশ তাকে বিন্দুমাত্র আকৃষ্ট করল না। সে মাছ ধরতেই থাকে, কোনোদিকে তাকানোর তার সময় নেই। হঠাৎ একটা বেশ বড় মাছ দেখতে পায় কালু। ই বাবা, কি বড় একটা শোল মাছ! তাকে ধরতেই হবে। মাছটাকে ধরতে যাবে, মাছটা ফসকে যায়। এই যা, উসকে গেল। কালুও ছাড়বার পাত্র নয়। সে মাছটাকে পিছু করতে থাকে। বারবার ধরতে গিয়েও ফসকে যাচ্ছে মাছটা। কালু আপ্রাণ চেষ্টা করতে থাকে মাছটাকে ধরার। কিন্তু এসবের মধ্যে সে বুঝতেও পারে না কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে এক ভয়ানক সংকট।
একটা কালো দীর্ঘ ছায়া কালোর পেছনে দাঁড়িয়ে এক দৃষ্টে কালোকেই দেখছে। হঠাৎ ছায়াটা তার হাত প্রসারিত করে, আস্তে আস্তে হাত বাড়িয়ে ধাক্কা মেরে দেয় কালুকে। কালু মুখ থুবড়ে পড়ে জমিতে। কোনো এক অদৃশ্য বল তাকে যেন সেখানেই চেপে ধরে থাকে। সে আর উঠতে পারে না জমি থেকে। সকাল হয়ে গেছে, কালু কিন্তু এখনো বাড়ি ফেরেনি। কালুর মা উদ্বিগ্নের সাথে লক্ষণের বাড়ি পৌঁছালো। প্রতিমা, ও প্রতিমা, বাড়িতে আছো? আরে আরে বৌদি যে, বলো কি হয়েছে? তুমি এখানে? তাহলে কালু কই? আমি তো জানি না। কেন, তুমি কাল মাছ ধরতে যাওনি? আরে আজ গেলাম কই? কাল থেকে ছেলেটার খুব জ্বর, তাই তো কালুকে বলে দিয়েছিলাম যে আর যাবো না। ও, কাল তাহলে কালু একাই গেছে? কালু এখনো বাড়ি ফিরেনি, তুমি একবার দেখো ও কোথায় গেল। গ্রামেরই একজন লোক নরেন কালুর মাকে খুঁজতে খুঁজতে লক্ষণের বাড়ি এসে পৌঁছালো। সে হাঁপাতে হাঁপাতে বলল, সোনালি বৌদি, তুমি এখানে? কালু কালু ওই উত্তরের মাঠে জমিতে পড়ে আছে। হ্যাঁ, তুমি সত্যি বলছো? তুমি আমার কালুকে দেখেছো? হায়, আমার কালুর কি হলো? কালু, কালু বাবা আমার, কালু। বলো কি? চলো চলো আগে চলো 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 নাকি। সবাই মিলে ছুটে গেল উত্তরের মাঠের দিকে। সেখানে পৌঁছে সবাই দেখল কালুর দেহটা জমির জলে ভাসছে। কালুর মা তার ছেলেকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। কানে কানে রটে গেল যে কালু খুন হয়েছে। সবার মধ্যে এখন একটাই জিজ্ঞাসা, কালু খুন হলো কিভাবে? বেশ কয়েকদিন কেটে গেছে। তারপর হঠাৎ একদিন আবার শোনা গেল আরো এক যুবককে পাওয়া গেছে ওই উত্তরের মাঠে, মৃত অবস্থায়। জমির জমা জলে তার প্রাণহীন দেহটা ভাসছে। এইভাবে পরপর দুটো প্রাণ চলে যাওয়ায় গ্রামের লোক এবার ভারী চিন্তিত হয়ে ওঠে। তাদের মনে আসে নানান প্রশ্ন। তারা সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে এর একটা উপায় খুঁজতে থাকে। ব্যাপারটা তো মোটেই ভালো ঠেকছে না। দুটোই যে প্রাণ গেল, তা সবই তো ওই কবরস্থানের কাছে। কেন, কি হয়েছে খুড়ো? সে অনেকদিন আগেকার ঘটনা। হঠাৎ এক সময় গ্রামের সব পুকুর থেকে মাছ চুরি হতে লাগলো। প্রথম প্রথম সবাই ভেবেছিল মাছরাঙা কিংবা উদবিড়ালে মাছ চুরি করে খাচ্ছে। তারপর একদিন দেখা গেল একটা লোক পুকুরে নেমে মাছ ধরছে। এরপর থেকেই গ্রামের লোকেরা ঠিক করে রাতে গ্রামের সব পুকুর পাহারা দেবে। সেই মতো রাতে সবাই পুকুর পাহারা দিতে থাকে। বেশ কিছুক্ষণ পর
ওই যখন ঠিক মাঝরাত দেখা গেল একটা লোক পুকুরের পাড় থেকে জাল ফেলছে। তখনই সবাই মিলে তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। ধরা পড়ে যায় সে। আরে তো পাশের গ্রামের হাবু পাগলা রে, এ তো আগেও অনেকবার মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তাই তো দেখছি, বেড়াকে আচ্ছা করে দিতে হবে। পাগলা বলে ছেড়ে দেবো নাকি? মাছ কি ওর বাপ ছেড়ে গিয়েছিল যে ও ধরতে এসেছে? আমার বাপ, আমার বাপ তুলে কথা বলবি না বলে দিচ্ছি, ও কালা বাজাবে। আমার বাপ খুব ভালো ছিল, এমন করলাম। হ্যাঁ, কি বললি? তোরের বাইরে আবার বড় গলা? বেটাকে আচ্ছা করে দে তো, দে, মার ওকে, মার মার। এই এই ওর জালটা কেটে নে, কেটে নে। আরে হ্যাঁ, তোকে এই গ্রামের ত্রিসীমানায় যেন আর না দেখি। এখান থেকে তাড়াতাড়ি চলে যা, নাহলে মার খেয়ে মরবি। কি এমন করলাম, গ্রামের সবাই আমাকে মারলো। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি, এর ফল কিন্তু ভালো হবে না। আমাকে পাগলা বলা, আমার জলটাও কেড়ে নি, ওদের আমি দেখে ছাড়বো। কাকে দেখবি তুই? কাকে দেখবি? তারপরেই হাবু পাগলা সেখান থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালায়। তার ঠিক একদিন পর সকালে গ্রামের লোকেরা সবাই দেখলো তাদের পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। গ্রামের লোকেদের বুঝতে দেরি হলো না, এ ওই হাবু পাগলারই কাজ। গ্রামের লোক রেগে গিয়ে হাবু পাগলাকে ধরে নিয়ে এসে একটা গাছের সাথে বেঁধে ফেললো। এ হাবু পাগলা বারবার বলে চলেছে, কি এমন করলাম, কি এমন করলাম, আমাকে সবাই ধরে নিয়ে এসেছে। এই কথা শুনে গ্রামের লোকেরা তো একেবারে রেগে আগুন। একজন তো বাঁশ দিয়ে মেরে হাবুর মাথা ফাটিয়ে দিল। হাবু তাও বীর বীর করে বলে চলেছে, করলাম, আমাকে সবাই মারছে কেন? করলাম, আমাকে সবাই মারছিস কেন তোরা? গ্রামের লোকের রাগ একেবারে চরম সীমা অতিক্রান্ত হয়েছে। সবাই একেবারে উত্তপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে হাবুর ওপর। মার খেয়ে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে হাবু পাগলা। হাবুর শরীরে তখন বিন্দুমাত্র ক্ষমতা নেই, একেবারে নিস্তেজ নিথর। তাও সে বীর বীর করে বলছে, হাবু পাগলার মুখ এবার চিরতরে বন্ধ হয়ে গেছে।
মারা গেছে হাবু পাগলা। হাবু তো মারা গেল, কিন্তু তাতে গ্রামের লোকেদের কোনো অনুশোচনা হলো না। তারা যে যার মতো বাড়ি চলে গেল। গাছেই বাঁধা রইল হাবুর মৃতদেহটা। গাছেতেই দিনের পর দিন পচতে থাকলো মৃতদেহটা। এবার গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে উঠল সেই মৃতদেহের গন্ধে। আশপাশে বেশ কিছু ঘর বাড়ি ছিল, অসুবিধা হতে লাগলো তাদেরই বেশি। তাছাড়া ওই পথ দিয়ে গ্রামের সবারই আসা যাওয়া। তাই শেষমেশ অতিষ্ঠ হয়ে গ্রামের কয়েকজন লোক মৃতদেহটাকে নিয়ে যায় উত্তরের মাঠে হাবুড়ি একটা ছোট জায়গায়। তারপর সেই ডাঙাতেই কবর দেয়া হয় হাবু পাগলাকে। গ্রামে এখন শান্তি। কেউ মাছ চুরি করছে না, পুকুরে কেউ বিষও দিচ্ছে না। সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ একদিন রামু ওই উত্তরের মাঠ দিয়ে আসছিল। হঠাৎ আস্তে আস্তে থমকে দাঁড়ায় রামু। চোখগুলো বড় বড় করে সে বলে ওঠে, কি এমন করলাম আমাকে মেরে ফেললি? এই কথাই বলতে বলতে রামু চলে আসে গ্রামের দিকে। কি এমন করলাম আমাকে মেরে ফেললি? গ্রামের লোক তাকে দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। রামু তো হাবু পাগলার মতো করে কথা বলছে। গ্রামের লোকের তখন আর বুঝতে অসুবিধা হয় না হাবু পাগলার ভূতেই ভর করেছে রামুকে। গ্রামের লোকের ভালো মতো কিছু বুঝে ওঠার আগেই সবাই দেখলো রামু গিয়ে ঝাঁপ দিল একটা পুকুরে। রীতিমতো সাঁতার জানা একটা লোক পুকুর থেকে আর উঠতে পারলো না। এখানে ডুবে মারা গেল রামু। সবাই মিলে পুকুরে খুঁজতে লাগলো রামুর দেহটা, কিন্তু কেউই তার দেহের সন্ধান পেল না। প্রায় এক বেলা পর এসে উঠল রামুর দেহটা। তারপর কি হলো খুড়ো? তারপর পাশের গ্রাম থেকে একটা ওঝাকে ডেকে আনা হলো। ওঝা এসে কি জানি কি সব ওই টুকটাক করে মন্ত্রফন্ত্র পড়ে সব কিছু ঠিকঠাক করে দিল। তারপর থেকেই তো সবই ঠিকঠাকই চলছিল। কিন্তু এখন যে কি আবার কি হলো সেটা তো বুঝতেই পারছি না রে। তাহলে খুড়ো একবার সেই ওঝার কাছেই যাওয়া যাক না? সেটাই ভাবছি রে, তার কাছেই একবার যেতে হবে। সেই মতো গ্রামের কয়েকজন লোক সেই ওঝাকে খবর দিল। পরদিন ওঝা এসে উপস্থিত। গ্রামের সবাই বটতলায় জড়ো হয়েছে। আমার মনে হয় হাবু ফিরে এসেছে, এসব ওর আত্মারই কাজ। কিন্তু ভবেশ বাবু, তাকে তো আপনি কি সব করে বন্দি করেছিলেন? হ্যাঁ, আমি ওকে একটা বোতলে বন্দি করে
ওর কবরের মধ্যেই রেখেছিলাম। তাহলে মুক্ত হলো কি করে? আমি এখানে আসার সময় উত্তরের মাঠে গিয়েছিলাম। আমি ওখানে গিয়ে দেখলাম হাবুর কবরটা ক্ষত বিক্ষত। আমার মনে হয় ব্যাপারটা হয়েছে সেই রাতে, যে রাতে ওই লোকটা মারা গেল। কি যেন নাম তার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেষ্ট। কেষ্ট সেদিন ঝড় বৃষ্টির রাতে মাছ ধরার জন্য উত্তরের মাঠে যায়। হঠাৎ একটা বাজ এসে পড়ে হাবুর কবরে। তখনই ওই বোতল ভেঙে মুক্ত হয়ে যায় হাবু পাগলা। রাতে ও একটা বড় মাছের রূপ ধারণ করে সবাইকে ওর দিকে আকর্ষণ করে। বড় মাছ মনে করে কেউ যদি ওই মাছকে ধরতে যায়, তাকে এদিক ওদিক ঘুরিয়ে নাজেহাল করে হাবু। কিছুক্ষণ ওই মাছের দিকে তাকালেই সম্মোহিত হয়ে যায় সেই ব্যক্তি। তখন তার দিক বিদিক জ্ঞান থাকে না। তখন তার একটাই লক্ষ্য, কিভাবে সে মাছটা ধরবে। এই সুযোগে পেছন থেকে আক্রমণ করে জলে ডুবিয়ে মেরে ফেলে হাবু পাগলা। হ্যাঁ, এ তো খুব ভয়ানক ব্যাপার ঘটেছে। হ্যাঁ, আপনি কিছু একটা করুন, দয়া করে ওকে আবার বন্দি করুন। না গো, তার হয় না। আগে যখন বন্দি করেছি ও তখন মানুষের শরীরে প্রবেশ করত, তাই ওকে তখন বন্দি করা গেছে। কিন্তু এখন ও অন্য রূপ নিয়েছে। এ রূপে তো ওকে বন্দি করা সম্ভব নয়। তাহলে কি কোনো উপায় নেই? ও যখন মাছ রূপে থাকবে তখন ওকে যদি কেউ এক কোপে শেষ করে দিতে পারে, তাহলেই ওই শয়তানের বলি হবে। তবে ও চোখের দিকে বেশিক্ষণ তাকানো যাবে না, না হলে ও তাকে সম্মোহন করে নেবে। কিন্তু ভবেশ বাবু, এটা করবে কে? কেউ কি পারবে? দেখো, এটা তোমাদেরই করতে হবে, না হলে ধীরে ধীরে গ্রামের সবাইকে মেরে ফেলবে ওই হাবু পাগলা। আমি এখন আসি, তোমরা সব সাবধানে থেকো। ওঝা চলে গেল। গ্রামের সবাই তো ওঝার কথায় একেবারে স্তম্ভিত হয়ে গেছে। এ কি বলে গেলেন তিনি? তারা সবাই ঠিক করলো এটা নিয়ে বিকেলে তারা একটা আলোচনা করবে। কে নিজের জীবন বাজি রেখে ওই মাছটাকে মারতে যাবে? তার উপর তার দিকে আবার তাকানোও যাবে না। কাজটা যেন বেশ অসম্ভব বলে মনে হচ্ছে। গ্রামের সবাই বাড়ি চলে যায়। সেই দিনই বিকালে ঘটল আবার এক মর্মান্তিক ঘটনা। গোবিন্দর বছর 15 ছেলে ভম্বল ওই উত্তরের মাঠের পাশ দিয়ে মামার বাড়ি থেকে ফিরছিল। সে এই সব ঘটনার কিছুই জানে না। সে আপন মনে বাড়ি ফিরছিল। হঠাৎ সে লক্ষ্য করে জমির জলটা একটু নড়ে উঠল। সে এগিয়ে গিয়ে দেখল একটা বড় শোল মাছ। উড়ি বাবা, কি বড় একটা মাছ! আজ ধরতেই হবে বেটাকে। এত বড় মাছটাকে দেখে তার একটু লোভ হলো। মাছটাকে যদি ধরা যায় তাহলে বেশ ভালোই হয়। যেমন ভাবা তেমন কাজ। হুড়মুড় করে জলে নেমে পড়ল ভম্বল। তারপরই শুরু হলো
সেই পৈশাচিক খেলা। মাছ হয়ে গিয়ে চলেছে, তার সাথে ভম্বল। যতবার মাছটাকে ধরতে যাচ্ছে, মাছটা ঠিকই ফসকে যাচ্ছে। মাছটাকে ধরার প্রাণপণ চেষ্টা করছে ভম্বল। এমন সময় গ্রামেরই একজন ওখান দিয়ে যাচ্ছিল। সে ব্যাপারটা দেখে বেশ ভালোভাবেই বুঝতে পারে যে কি চলছে ওখানে। সাথে সাথে সে ভম্বলকে ডাক দেয়। ভবন, ভবন, ওখানে কি করছিস? আয় এদিকে আয়, এদিকে আয়, চলে আয়। এই রে, এ তো আমার কথা শুনছে না। এরপর লোকটা তাকে গিয়ে ধরে নেয়। এই চল চল চল, মানে খুব মারবো, চল 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 চল। আমি মাছ ধরবো, ছাড়ো ছাড়ো আমাকে, আমি মাছ ধরবো, ছাড়ো। তারপর তাকে ধরে তার বাড়ি নিয়ে যেতে থাকে। আমি মাছ ধরবো, ছাড়ো ছাড়ো আমাকে, আমি মাছ ধরবো, ছাড়ো। ভম্বল এখন পাগলের মতো উন্মাদ। তাকে কিছুতেই ধরে বাড়ি নিয়ে যেতে পারছে না লোকটা। এই রে, এ তো আমার কথা শুনছে না। এই চল চল চল, মানে খুব মারবো, চল 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 চল। আমি মাছ ধরবো, ছাড়ো ছাড়ো আমাকে, আমি মাছ ধরবো, ছাড়ো। তাকে ধরে তার বাড়ি নিয়ে যেতে থাকে। আমি মাছ ধরবো, ছাড়ো ছাড়ো আমাকে, আমি মাছ ধরবো, ছাড়ো। ভম্বল এখন পাগলের মতো উন্মাদ। তাকে কিছুতেই ধরে বাড়ি নিয়ে যেতে পারছে না লোকটা। গোবিন্দর বাড়িতে অনেক লোক এখন জড়ো হয়েছে। ছেলেকে ধরে বসে আছে গোবিন্দ। ভম্বল পাগলের মতো ছটপট করছে। হঠাৎ গোবিন্দ বলে উঠল, এই সব হচ্ছে ওই কেষ্টর জন্য। নিজে মরে গেল আর সবার সর্বনাশ করে গেল। তুমি ঠিক বলেছো গোবিন্দ, আজ ওর জন্যই আমাদের এসব দিন দেখতে হচ্ছে। নিজে মরলো আর বেড়াটাকেও মারলো, এবার আমাদের পালা। না না গোবিন্দ, না না, এইসব বলো না। সে কি জেনে বুঝে কিছু করেছে? তুমি চুপ করো খুড়ো, তুমি চুপ করো। ওর ওখানে যাওয়ার কি দরকার ছিল? গ্রামের সবাই এখন কেষ্টকেই এসবের জন্য দায়ী করছে। দূরে দাঁড়িয়ে এইসব শুনছিল কেষ্টর বউ। তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সন্ধ্যা থেকেই বৃষ্টি নেমেছে। তার সাথে গ্রামটাও একদম নিস্তব্ধ। তখন মাঝরাত। কেষ্টর বউ বাড়ি থেকে বেরোল। এই বৃষ্টির মধ্যে না ছাতা না বর্ষাতি, ভিজে ভিজে সে চলেছে উত্তরের মাঠের দিকে। মাঝে মাঝে বিদ্যুতের আলোয় অন্ধকার মাঠটা আলোকিত হয়ে উঠছে। তার সাথে বাজের শব্দ যেন বিদ্যুতের সাথে তাল মেলাচ্ছে। সে আজ দৃঢ় প্রতিজ্ঞ, আজ সে এর একটা শেষ দেখেই ছাড়বে। তাতে তার প্রাণ গেলেও তাতে কোনো দুঃখ নেই। তার নিজের সকল মানুষকে কেড়ে নিয়েছে ওই শয়তান। তার উপর মৃত্যুর পরও তার স্বামীর বদনাম শুনে নিজেকে আর স্থির রাখতে পারছে না। অবশেষে সে এসে পৌঁছালো উত্তরের মাঠে। মুষলধারে বৃষ্টি পড়ছে।
সে এদিক ওদিক দেখতে থাকে। চারিদিকে একেবারে ফাঁকা, কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। কোথায় সেই হাবুর আত্মা? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। হঠাৎ একটা তীব্র ঝড় উঠল। চারিদিকটা একেবারে অন্ধকারে ভরে গেল। এই অন্ধকারের ভেতর থেকে ভেসে আসলো একটা কণ্ঠস্বর। মরার জন্য নয় রে শয়তান, ওকে মারার জন্য এসেছি আমি। কি করেছিস তুই জানিস না? হারালে কেন? সামনে আয়, সামনে আয় বলছি। ঝড়টা থেমে গেল, কালো অন্ধকার কেটে গেল। প্রকট হলো সে, হাতে তার হাড় ঝিম করা। সেই হাসিতে চারদিক একেবারে কেঁপে উঠল। কালুর মা কিন্তু একটুও ভয় পেল না। সে তার নিজের জীবনের বাজি রেখেছে, আজ আর তার কোনো ভয় নেই। সে জমি জমা জল দিয়ে ছুটে গেল সেই ছায়া মূর্তিটার দিকে, কিন্তু হঠাৎই ছায়া মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। রাগে এদিক ওদিক দেখতে থাকে কালুর মা। আজ সেই ভূতের সংঘার পড়বেই, কিন্তু কোথায় সেই ভূত? চারিদিকে একেবারে ফাঁকা, এদিক ওদিক তাকিয়েও এটাকে আর দেখা গেল না। এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কালুর মা, অপেক্ষা করতে থাকে শয়তানের রূপ বদলানোর জন্য। হঠাৎ সে দেখতে পেল তার সামনে জমির জল কিছুটা নড়ে উঠল। সেদিকে ভালো করে লক্ষ্য করলে দেখা গেল একটা বড় মাছ জলে ভেসে আছে, আর তার দিকেই দেখছে। তারপর সে শাড়ির আঁচল ছেড়ে চোখে বেঁধে নিল, আর কোমরে গোঁজা দাটাকে বের করে সেটাকে উঁচিয়ে ধরল। তারপর কান পেতে শুনতে লাগলো শয়তানের নড়াচড়ার শব্দ। মাছটা একবার এদিক তো একবার ওদিক গিয়ে কালুর মায়ের সাথে কানামাছি খেলছে। কালুর মা তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেখানে। সব নিস্তব্ধ, জল নড়ার শব্দ আর শোনা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই আবার শোনা গেল জল নড়ার শব্দ। সাথে সাথে কালুর মা দাটা উঁচিয়ে ঝাঁপিয়ে পড়লো তার উপর। ধীরে ধীরে জলটা একেবারে কালো হয়ে গেল। পরদিন সকালে গ্রামের সব লোক একসাথে দা, কোদাল, কুড়ুল, লাঠি সোঁটা নিয়ে সেই মাছটাকে মারার জন্য আসে। তারা উত্তরের মাঠের সামনে এসে দেখে সেখানে জমির আলে কর্দমাক্ত অবস্থায় বসে আছে কালুর মা। তার পাশে পড়ে আছে একটা রক্তাক্ত দা। তাহলে ওই মাছ কি মারা গেছে? ওই যার রূপ ধরে ওই হাবু পাগলা? হ্যাঁ, আপনাদের গ্রামের সব বিপদ কেটে গেছে, যা শুরু হয়েছিল আমার স্বামীর জন্য।
গ্রামের লোকেরা আজ খুব অনুতপ্ত বোধ করে তাদের ব্যবহারের জন্য। কালুর মাছ আবার প্রমাণ করল যুগে যুগে শয়তান বধে নারী শক্তির মহিমা। এমন করলাম, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না কেন?